প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের সকলকে আমার এই সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এখন যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব সেগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 2.1, 2.3 এবং 2.4, যেখানে সিলেবাস এমনভাবে আছে: define ferrous and non-ferrous metals, mention different types of metals এবং list ferrous and non-ferrous metals used in industry। শিক্ষার্থীবৃন্দ, আমি আলোচনার প্রয়োজনেই আমি এর ঠিক ধারাবাহিকতা একটু ভঙ্গ করে প্রথমে আলোচনা করতে চাই 2.3, mention different types of metals। প্রকৃতপক্ষে আমরা যদি খুব গভীরভাবে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করি তাহলে এরকম বিষয়গুলো আমাদের সামনে উপলব্ধিতে চলে আসবে যে বিভিন্ন রকমের প্রকারের মেটালস বা ধাতু এই পৃথিবীতে পাওয়া যায়। তার ভিতরে মূলত যদি আমরা এইভাবে বিবেচনা করি যে বৃহৎ দৃষ্টিকোণ থেকে, ব্রড সেন্স, আমরা কোনভাবে এদেরকে বিভাজিত করতে পারি, দেখা যাবে যে দুই রকমের মেটালকেই মানুষ চেনে, জানে এবং সহজে বোঝে। একটা হচ্ছে ফেরাস এবং আর একটা হচ্ছে নন ফেরাস, অর্থাৎ লৌহজ এবং অলৌহজ। এবং এরপরেই যদি আমরা যেহেতু কেমিস্ট্রি প্রত্যেকে পড়েছি, সেখানে পিরিয়ডিক টেবিল আছে। এই পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত যে সকল রাসায়নিক মৌল, সেই আঙ্গিকে যদি আমরা মেটালকে একটু বিবেচনা করতে চাই তাহলে দেখা যাবে যে আনুমানিক যত রকমের রাসায়নিক উপাদান এখন পর্যন্ত জানা এবং আবিষ্কৃত হয় তার ভিতরে প্রায় 3/4 হচ্ছে ধাতুর পর্যায়ে। এবং সব থেকে বড় আরেকটি বিষয় হচ্ছে সেই ধাতুর ভূত্বকে পাওয়া যায় প্রচুর পরিমাণে যে সকল ধাতুর প্রকার, বিভিন্ন রকমের ধাতু পাওয়া যায়, তার বেশিরভাগই হচ্ছে অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম এই ধরনের। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরকম যে এই যে রাসায়নিক উপাদানসমূহ আমরা পেতে পারি তার কিন্তু অধিকাংশই হচ্ছে খনিজ উপাদান, খনিজ সম্পদ, খনিতে পাওয়া যায়। আর এর মাত্র কয়েকটি রকমের ধাতু আছে, রাসায়নিক উপাদান আছে, যেগুলোকে আমরা খুব মুক্ত অবস্থায় বিভিন্নভাবে পেতে পারি, যেমন কপার, গোল্ড, প্লাটিনাম এবং সিলভার। তারও একটি কারণ হচ্ছে এরা খুব সহজেই সচরাচর অন্য উপাদানের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ যেগুলো এরকম বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে ফেলতে পারে বা করে, তাদেরকে সাধারণত ভূত্বকের
অভ্যন্তরে খনিজ উপাদান হিসেবে আমরা পাই এবং সেখান থেকে সংগ্রহ করে বিভিন্ন উপায়ে আমরা তাদেরকে ব্যবহার উপযোগী করে তুলি। মেটালসকে আবার আমরা অন্য দৃষ্টিকোণ থেকেও আলোচনা করতে পারি। এদের যে সকল ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিজ, অ্যাট্রিবিউটস, ফিচার্স আছে বলে আমরা মনে করি, সেই আঙ্গিকে আমরা এদের কতভাবে ব্যবহার করা যায়, ব্যবহার উপযোগী যে সকল বৈশিষ্ট্য আছে তার নিরিখে আমরা এদেরকে বিভাজন করতে পারি। যেমন তাদের কি কি এরকম এই জাতীয় প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স আছে। তারা উচ্চ বিদ্যুৎ পরিবাহী, তাপ পরিবাহী, খুব সহজে তাদেরকে আকার পরিবর্তন করে দেয়ার সো মাচ মেলিয়েবল বা মেলিয়াবিলিটি, খুব সহজেই এদেরকে এই আকার পরিবর্তনের মধ্যে বিভিন্ন রকম হতে পারে, পাতে পরিণত করা যেতে পারে, তান্তবতা ধরনের যে ধর্ম, ডাক্টিলিটি, এবং একই সাথে তাদের আলো প্রতিফলন করার রিফ্লেক্টিভিটির যে প্রপার্টিসটি আছে সেটাও বিবেচনা করা হয় অনেক ক্ষেত্রে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার অন্যভাবে বলা যেতে পারে তারা কত বেশি একের সঙ্গে অপরে রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে এই আলোকেও আবার বিভাজন করা যেতে পারে। যেমন খুব উচ্চ বিক্রিয়াধর্মী, আবার খুব নিম্ন বিক্রিয়াধর্মী, একেবারেই তাদেরকে যদি কোনোভাবে এনার্জাইজ না করা হয় খুব বিক্রিয়ায় অংশগ্রহণই করতে চায় না। এবং যেমন সেভাবে বলা যেতে পারে যে হাইলি রিঅ্যাক্টিভ মেটালস এবং ভেরি লো রিঅ্যাক্টিভ মেটালস। তোমাদের জানার জন্য বলি, আমরা যে অলংকার ব্যবহার করি সেখানে আমরা কেন গোল্ড, প্লাটিনাম, সিলভার এগুলো ব্যবহার করি, এগুলো একান্তই হচ্ছে খুব লো রিঅ্যাক্টিভ। সে কারণেই হাইলি রিঅ্যাক্টিভের মধ্যে যেগুলো আজকের বিশ্বে বিজ্ঞানের উৎকর্ষতার নিরিখে ব্যবহার হচ্ছে বিভিন্নভাবে, লিথিয়াম তার ভিতরে একটি, ইউরেনিয়াম তার মধ্যে একটি, এরকম আমাদের উপাদানও আছে। যাই হোক, তাহলে মেটালকে কতভাবে বিভাজিত করা যেতে পারে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করার সুযোগ পেলাম। এরপরে আমি যদি একটু দেখার চেষ্টা করি যে ফেরাস মেটাল এবং নন ফেরাস মেটাল বলতে প্রকৃত অর্থে কি বোঝা যায়। খুব সোজা, আমরা অনেক কনিষ্ঠ বয়সেই এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছি আমাদের বিজ্ঞান বইতে। সেই সকল মেটালকে আমরা ফেরাস মেটাল বলবো যার ভিতরে আয়রন বিদ্যমান। খুব সোজাভাবে বলতে গেলে যে সকল মেটালের মধ্যে আয়রনের উপস্থিতি নেই তাদেরকে বলা হবে হচ্ছে নন ফেরাস মেটাল। খুব সোজা। আমরা যদি এদের তালিকা তৈরি করার চেষ্টা করি তাহলে এইভাবে আমরা তাদেরকে নামকরণ করতে পারবো। ফেরাস মেটালের মধ্যে আমরা বলতে পারবো স্টিল, কাস্ট আয়রন, রট আয়রন ইত্যাদি। যে বহুমাত্রিক ব্যবহার, বিবিধ ব্যবহার, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এবং আধুনিক যুগ তৈরি হচ্ছে। একই সাথে আবার নন ফেরাস মেটালসেরও এরকম আমরা কতগুলো তালিকা তৈরি করতে পারবো। যেমন অ্যালুমিনিয়াম, কপার, ব্রাস, ব্রোঞ্জ, জিঙ্ক, টাইটানিয়াম, টাংস্টেন, এই জাতীয় উপাদানগুলো। নিশ্চয়ই তোমরা যখন রেফারেন্স বই পড়বে তখন এর থেকে আরো অনেক তালিকা নিজেরাই দেখতে পাবে এবং হয়তো নিশ্চয়ই তোমরা অনেকেই এর ভিতরে আসো যে এর থেকে অনেক বেশি বেশি উদাহরণ দিয়ে এখনই জানো এবং উদাহরণ দিয়ে পড়ার, জানার এবং লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ফেরাস এবং নন ফেরাস মেটালসের সংজ্ঞা কি এবং মেটালের প্রকারভেদ, এবং একই সাথে ফেরাস এবং নন ফেরাস মেটালস ইন্ডাস্ট্রিতে যে ব্যবহৃত হয় তার
কিছু তালিকা তৈরি করা। তাহলে এখানে আমি আজকের সেশন শেষ করছি। আগামী সেশনে তোমাদের সঙ্গে আবার কথা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।